আজকে ভিডিওতে রায়-মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বালুরঘাট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একেইটা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে বৈদিক যুগের অন্যতম পালিত পশুর নাম হলো, এটা ঘোড়া হবে। দুই দাগে প্রিয়দর্শী উপাধি যোগ করেছিলেন, এটা সম্রাট অশোক হবে। তিনে দাগে মেগালিথ হলো বড় পাথরের সমাধি। চারে দাগে জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। পাঁচে দাগে সেরিব রাজ্যের ঠক ফেরিওয়ালা ছিলেন, এটা সেরিবা। দুই হচ্ছে এক কথায় উত্তর দাও যে কোনো তিনটি। দুই থেকে একে ভারতের জাতীয় প্রতীকের নাম কি? ভারতের জাতীয় প্রতীকের নাম হলো অশোক স্তম্ভ। দুইয়ে বর্ধমান মহাবীর কে ছিলেন? বর্ধমান মহাবীর ছিলেন লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার। তিনে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কি ছিল? আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ছিল ঋগ্বেদ। এরপর চারে হচ্ছে বৈদিক গণিত চর্চা কাদের হাতে শুরু হয়? বৈদিক গণিত চর্চা শুরু হয় যজ্ঞবেদী তৈরি স্থপতিদের হাতে। এরপর পাঁচে হচ্ছে ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। এরপর তিনে গেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একে আছে গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন, এটা আলেকজান্ডার। দুয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্রে। তিনে ইন্ডিকা বইটির রচয়িতার নাম মেগাস্থেনিস। চারে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। পাঁচে সম্রাট অশোক, এটা কলিঙ্গ যুদ্ধের পরে যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন। এবার চারে লেগে আছে টিকা লেখো যে কোনো দুটি। একে আছে ত্রিপিটক। ত্রিপিটক বা ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সূত্রপিটক, বিনয়পিটক ও অভিধর্মপিটক এই তিনটি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। পিটক মানে ঝুড়ি। এই তিনটি সংকলনকে তিনটি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। একে সূত্রপিটক। সূত্রপিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন। দুয়ে বিনয়পিটক। বিনয়পিটক হলো বৌদ্ধ সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলি সংকলন। অভিধর্মপিটক। অভিধর্মপিটক হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা। মূল ত্রিপিটক পালি ভাষায় লেখা। এরপর দুই আছে কনিষ্ক। কনিষ্ক কুষাণদের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কনিষ্ক। প্রথম কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে অন্তত 23 বছর রাজত্ব করেন। তার আমলে কুষাণ সাম্রাজ্য গঙ্গা উপত্যকায় বিরাট অঞ্চল ছড়িয়ে পড়েছিল। মথুরা তার সাম্রাজ্যভুক্ত ছিল। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। বৌদ্ধ ধর্মের অন্যতম পৃষ্ঠপোষক কনিষ্কের আমলে কাশ্মীর মতান্তরে জলন্ধরে চতুর্থ বৌদ্ধ সংহতি আয়োজিত হয়। তার আমলে গান্ধার ও মথুরা শিল্পরীতির আবির্ভাব হয়। এছাড়া তিনি সাহিত্য সংস্কৃতির ও অনুরাগী ছিলেন। এরপর তিনি আছে রাজা পুরু। রাজা পুরু গ্রিসের ম্যাসিডনের সম্রাট ছিলেন আলেকজান্ডার। ভারতীয় উপমহাদেশের ছোট বড় বিভিন্ন রাজার সঙ্গে তার যুদ্ধ হয়। এর মধ্যে বিখ্যাত যুদ্ধ ছিল ঝিলাম ও চেনাব নদীর মাঝের রাজা পুরুর সঙ্গে যুদ্ধ। বিশাল সেনাবাহিনী নিয়ে পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে নামেন। এই যুদ্ধে রাজা পুরু হেরে গিয়েছিলেন, কিন্তু আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে মুগ্ধ হয়ে তাঁর সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। এরপর পাঁচে লেগে আছে 3-4টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একে আছে বৈদিক যুগে জীবনযাপনের কয়টি পর্যায় ও কি কি? এর উত্তরটি হলো পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল।
একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রম হলো 1 ব্রহ্মচর্য, 2 গার্হস্থ্য, 3 বানপ্রস্থ ও 4 সন্ন্যাস। ব্রহ্মচর্যাশ্রম ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করাকে বলা হতো ব্রহ্মচর্যাশ্রম। এরপর 2 আছে গার্হস্থ্যাশ্রম। গুরুগৃহে শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। বানপ্রস্থাশ্রম সংসারের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম। এরপর যেটা আছে সন্ন্যাসাশ্রম। শেষ জীবনে ঈশ্বর চিন্তায় জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এরপরে 2 আছে একলব্য কে ছিলেন, তাকে গুরু দ্রোণ শিষ্য হিসেবে মেনে নিতে চাননি কেন? এর উত্তরটি হলো একলব্য ছিলেন ভিলদের রাজা হিরণ্যধনুর একমাত্র পুত্র। দ্রোণ কেবলমাত্র ক্ষত্রিয় বালকদেরই অস্ত্র শিক্ষা দান করতেন। একলব্য ছিলেন ভিল বালক, তাই একলব্যের অনুরোধ সত্ত্বেও গুরু দ্রোণ তাঁকে শিষ্য হিসেবে মেনে নিতে চাননি। এরপরে 3 আছে গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল, তিনি কোথায় কত বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে আসেন? এর উত্তরটি হলো গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। তিনি 19 বছর বয়সে সংসার ছেড়ে গয়ায় তপস্যা করতে চলে আসেন। এরপর 6 গেছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে বৈদিক যুগের রাজনীতি কীরকম ছিল? এর উত্তরটি হলো বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য হলেও তার থেকে সেই সময়ে রাজনীতির কথা জানা যায়। বৈদিক যুগের রাজনীতি ঋগ্বেদে রাজার প্রকারভেদ। ঋগ্বেদে রাজা শব্দের নানান রকম ব্যবহার আছে। আক্ষরিক অর্থে রাজা শব্দের অর্থ নেতা। তিনি যে ধরনের দায়িত্ব পালন করতেন সেই অনুসারে তার নাম ঠিক হতো। বিশ্বপতি, যিনি বিষ বা গোষ্ঠীর প্রধান ছিলেন। গোপতি, গবাদি পশুর প্রভুকে গোপতি বলা হতো। বিদত, রাজা ও বিশ্বের সদস্যরা বিদত নামে একটি প্রতিষ্ঠানে সমবেত হতো। এখানে যুদ্ধের কথা নিয়ে আলোচনা হতো। এখানে রাজার নেতৃত্বে যুদ্ধে লুট করা সম্পদের ভাগ বাটোয়ারা করা হতো। পরবর্তী বৈদিক যুগে রাজার প্রকারভেদ। পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা বেড়েছিল, জনগণ তার অনুগত প্রজায় পরিণত হয়েছিল। এই সময় রাজা হয়েছিল মহীপতি ও নরপতি। মহীপতি বা ভূপতি। ভূপতি হলেন ভূ বা জমির মালিক। মহীপতি ছিলেন পৃথিবীর মালিক বা রাজা। 2 নৃপতি বা নরপতি। নৃপতি অর্থাৎ নৃ বা মানুষের রক্ষাকারী। রাজ্য শাসন, রাজা যে এলাকাটি শাসন করতেন তাকে রাজ্য বলা হতো। ওই এলাকায় মানুষ রাজার শাসন মেনে চলত। রাজা শাসন চালানোর জন্য কিছু কর্মচারী ও সেনাবাহিনী রাখতেন। রাজা প্রজাদের সমস্যার সমাধান করতেন। এরপর এটা হচ্ছে রত্নিন বা মন্ত্রী। রাজ্য শাসনে রাজাকে সাহায্য করতেন রত্নিন। রত্নিন থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। এবার এটা সভা ও সমিতি। পরবর্তী বৈদিক যুগে বিদতের সভা ও সমিতির কথা জানা যায়। এখানে রাজনীতি নিয়ে আলোচনা হতো। এরপরে রাজা হওয়ার নানা উপায়। প্রাচীনকালে বিভিন্নভাবে রাজা নির্বাচিত হতো। যেমন 1 রাজার ছেলে পরবর্তী রাজা হতেন। 2 কেউ যুদ্ধে জয়লাভ করে রাজা হতেন। 3 আবার কখনো সবাই মিলে একজনকে রাজা বেছে নিতেন। এরপর 2 আছে গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এর উত্তরটি হলো গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন দাক্ষিণাত্যের সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক। তিনি 106 থেকে 130 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন। তার মৃত্যুর পর মাতা গৌতমী বলশ্রী পুত্রের গৌরবগাথা নাসিক প্রশস্তিতে লিপিবদ্ধ করেন, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম। রাজ্য বিজেতা গৌতমীপুত্র সাতকর্ণী হিতগৌরব পুনরুদ্ধার ও নতুন নতুন এলাকা সাতবাহন সাম্রাজ্যভুক্ত করেন। মহারাষ্ট্র ও তার নিকটবর্তী এলাকা দখল করে তিনি সাতবাহনদের হিতগৌরব পুনরুদ্ধার করেন। তাই নাসিক প্রশস্তিতে তাঁকে বলা হয়েছে সাতবাহন কুল যশ প্রতিষ্ঠাপন কর।
এছাড়া গ্রিক পল্লব ও শকদের পরাজিত করেন বলে নাসিক প্রশস্তিতে তাঁকে শক, যবন, পল্লব নিদর্শন বলা হয়েছে। গুজরাট ও রাজপুতনাকে তিনি সাতবাহন সাম্রাজ্যভুক্ত করেন। তার সাম্রাজ্য সীমা ছিল উত্তরে বিন্ধ্য পর্বত থেকে দক্ষিণে ত্রিবাঙ্কুর, পূর্বে পূর্বঘাট পর্বত থেকে পশ্চিমে পশ্চিমঘাট পর্বত পর্যন্ত। সুশাসক ও সমাজসংস্কারক। সুশাসন প্রতিষ্ঠা ও সমাজসংস্কারক হিসেবে গৌতমীপুত্র সাতকর্ণী স্মরণীয়। তিনি রাজকর্তব্য সম্পর্কে সবসময় সচেতন থাকতেন, ধর্মশাস্ত্র অনুযায়ী রাজকর্তব্য পরিচালনা করতেন। তিনি জাতপাত বা সমাজে বর্ণাশ্রম প্রথায় ঘোর বিরোধী ছিলেন। এরপর এটা হচ্ছে প্রজাহিতৈষী শাসক। গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন একজন প্রজাহিতৈষী শাসক। তিনি সবসময় প্রজা কল্যাণের কথা মাথায় রেখে শাসন পরিচালনা করতেন। তিনি দরিদ্র প্রজাদের করভার লাঘব করতেন। পরধর্ম সহিষ্ণু। গৌতমীপুত্র সাতকর্ণী নিজে একজন ব্রাহ্মণ হয়েও বৌদ্ধ ধর্মের প্রতি ছিলেন উদার। বৌদ্ধ ভিক্ষুকদের জমিদান করেন, সমাজে নিম্নবর্ণের মানুষদের সামাজিক স্বীকৃতি দেন। এই বইটা আছে শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা। শিল্প ও সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এই সাতবাহন নৃপতি। তিনি আর্য ও অনার্যদের মধ্যে সাংস্কৃতিক সমন্বয়ে প্রচেষ্টা চালান। তার আমলেই পাহাড় কেটে গুহা নির্মাণ, স্থাপত্য শিল্পের সূচনা হয়। এছাড়া পাথর কেটে বিভিন্ন ধরনের শিল্পের নিদর্শন এ সময় পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে একে দাগে বালুরঘাট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট